হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এমসিইউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অফ টেন রিংস, আমি নিশ্চিত নই সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা, এই সিনেমাটা সম্পর্কে জানবো। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দিই। এটা হচ্ছে এমসিইউর এমন একটা সিনেমা যেখানে এমসিইউর যে প্রতিষ্ঠিত সুপার হিরোরা রয়েছে, যাদের জন্য আমরা মার্ভেলের সিনেমাগুলো দেখি, তার একটা সুপার হিরো নেই। তবে তারপর ওই সিনেমাটি এত ভালো হয়েছিল যে এটা ওই বছরের মানে 2021 সালে যে রিলিজ পেয়েছিল, ওই বছরে হলিউডের 10টা হাইস্ট গ্রোসিং সিনেমার মধ্যে একটা ছিল। এবং 1500 কোটি টাকা ব্যয় নির্মিত এই সিনেমাটি ওই সময় বক্স অফিসে আয় করেছিল প্রায় 5000 কোটি টাকার মতো, যেখানে এই সিনেমাতে একটা পরিচিত মুখও নেই। শুধুমাত্র মার্ভেল আর ডিজনির ক্ষমতায় এই সিনেমাটি ব্লকবাস্টার হিট করেছে। মানে মার্ভেল যেটা করেছে, সিনেমার কাহিনী দিয়েছে, আর মার্ভেল আর ডিজনি মিলে সিনেমাটা বানিয়েছে, আর তারপর ডিজনি যেটা করেছে, এই সিনেমাটাকে পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করেছে খুব ভালো মতো। এজ এ রেজাল্ট সিনেমাটা অনেক হিট হয়েছে। আর শুধুমাত্র সিনেমা যে মার্ভেল ডিজনির জন্য হিট হয়েছে তা নয়, সিনেমাটার কাহিনীও যথেষ্ট ভালো এবং আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.4। তো বাড়তি কোনো কথা না বলে মার্ভেলের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা সিনেমা চলো আমরা দেখে আসি। আসলে এই সিনেমাটাকে মার্ভেলের সিনেমার মতো লাগেও না, সিনেমাটা দেখলে চাইনিজ ফ্যান্টাসি সিনেমার মতোই লাগে আর কি। তো চলো আমরা স্টার্ট করবো, বাট তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন থাকবে, তুমি চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম এবং আমরা চেষ্টা করবো যত সহজে সিনেমাটা বোঝা যায় আর কি। তো সিনেমা যখন শুরু হয়, আমাদের 1000 বছর আগের সিন দেখানো হয়, যেখানে 10 রিংস নামের একটা সংগঠন ছিল এবং তাদের লিডারের নাম ছিল হচ্ছে ওয়েনহু, মানে চাইনিজ নাম, বুঝতেই পারছো। এবং তার কাছে এক টাইপের রিং ছিল যেটার মধ্যে ছিল কিছু জাদুর ক্ষমতা এবং ওইটার সাহায্যে সে অমরত্ব লাভ করেছিল। তবে এই 10টা রিংস সে কই থেকে পেয়েছে এটা আমাদের দেখানো হয় না, বাট চাইনিজ যে অনেকগুলো মিথোলজি রয়েছে, যেমন ড্রাগন, তারপর মানকি কিং, তার মতো এই 10 রিংসের একটা মিথোলজি রয়েছে। যেমন তুমি যদি কম্পো হাসল সিনেমা দেখে থাকো, সেখানেও কিন্তু দেখবে যে একজন কুম্ফু মাস্টার কিন্তু এই 10 রিংসটা ইউজ করতো। বাট ওই 10 রিংস নর্মাল 10 রিংস, আর এই 10 রিংস এর মধ্যে জাস্ট ঐশ্বরিক শক্তি বা জাদুর শক্তি রয়েছে। তো যাই হোক, সে করে রিংস এর সাহায্যে বহু যুদ্ধে জয়লাভ করে শত্রুদের বিনাশ করে এবং আস্তে আস্তে এই সংগঠনটি মনে করো যে ইতিহাসই চেঞ্জ করে ফেলবে এরকম একটা কিছু। এবং তারা একরকম মনে করো গোপন ভাবে কাজ করতো, এই কারণে তাদের অস্তিত্ব সম্পর্কে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আর এরপর আমাদের 1996 সালের সিন দেখানো হয়, যেখানে 10 রিংস এর লিডার অর্থাৎ ওয়েনহুকে আমরা দেখতে পাই। আর এ কিন্তু 1000 বছর ধরে বেঁচে রয়েছে, অমর। তো তার কাছে সবকিছু রয়েছে, টাকা পয়সা রয়েছে, শক্তি রয়েছে, অমরত্ব রয়েছে, বাট একটা জিনিস তার পাওয়ার ইচ্ছা বহু বছর ধরে রয়েছে। অ্যাকচুয়ালি একটা মিথ রয়েছে যে টোলো নামে একটা গ্রাম রয়েছে, যে গ্রামটাকে কেউ খুঁজে পায়নি এবং পৌরাণিক লোকের এই গ্রাম সম্পর্কে অনেক কিছু লিখে গিয়েছে, কিন্তু কেউ কখনো এই গ্রামটা খুঁজে পায়নি। আর ওয়েনহুর ইচ্ছা ওই গ্রামটিকে সে খুঁজবে এবং অনেক রিসার্চের পরে সে এতটুকু জানতে পেরেছে যে ওই গ্রামটার লোকেশন অমুক জায়গায় থাকতে পারে। আর সেই হিসেবে সে একটা জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করে, বাট এটা এমন একটা অদ্ভুত জঙ্গল, এই জঙ্গলটাই লাগে যেন গ্রামের রক্ষাকর্তা এবং একটা পাজলের মতো। তো এই জঙ্গল ওয়েনহুর সকল মানুষদের আটকে দেয় এবং তার সম্পূর্ণ টিম সেখানে ওই ভেলকিবাজিতে মারা যায়। বাট আমাদের ওয়েনহু তার আংটির শক্তি দ্বারা কোনো রকমে বেঁচে যায় আর কি, জানে বেঁচে যায়। আর এরপর সে যখন আরো সামনের দিকে এগিয়ে যায়, তখন তার একটা মেয়ের সাথে দেখা হয়, আর এই মেয়েটার নাম হচ্ছে ইংলি। তো যাই হোক, এই ইংলি কিন্তু ওই জঙ্গলের একজন রক্ষাকর্তা বা ওই গ্রামের রক্ষাকর্তা। তো ওয়েনহু যখন তার ক্ষমতা ইউজ করে, রিং এর ক্ষমতা ব্যবহার করে গ্রামে ঢুকতে চায়, ইংলি তখন তাকে বাধা দেয়। এবং এখানে আমরা চমৎকার একটা লড়াইয়ের সিন দেখতে পাই। মানে লড়াইটা কি বলবো, লড়াইয়ের চেয়ে মনে করো রোমান্টিকই বেশি আর কি। মানে একেবারে স্লো মোশন, বাতাসের চুল ভাসে, রোমান্টিক মুহূর্ত, মানে সেই ভাই সেই নায়ক নায়িকার ফাইট হচ্ছে যাকে বলে আর কি। আর এরকম মারামারি দেখানোর কারণটা বুঝতেই পারছো, পরিচালক চাচ্ছিল যে ওরা মারামারি করতে করতেই প্রেম প্রীতি শুরু করুক। তো সত্যি সত্যি প্রেম প্রীতি শুরু করে এবং এত পাওয়ার যে তার পরের সিনে দেখতে পাই পুত্র সন্তান জন্ম দিয়ে ফেলেছে ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এই বাচ্চাটার নাম দেওয়া হচ্ছে শাং-চি। তবে তোমার যদি মনে হয় উচ্চারণ এটা হবে না, তাহলে ধরে নিও আমি অরিজিনাল চাইনিজ ভাষায় বলেছি, তুমি ইংরেজিতে বলেছো আর কি। তো যাই হোক, আমরা দেখতে পাই শাং-চি একটু বড় হয়েছে এবং ওর মা ইংলি ওই টোলো গ্রাম সম্পর্কে ওর বাচ্চাকে বোঝাচ্ছে এবং বলে যে আমরা
আমরা কখনোই গ্রামে আর যেতে পারবো না, যার জন্য তুই তোর খালাতো মামাতো বোনদের দেখতে পাবি না, যদি ওরা অনেক সুন্দরী, এটা তোর দুর্ভাগ্য। আর ওখান থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে, কারণ আমি তোর বাপেকে বিয়ে করেছিলাম এই জন্য। আর এরপর আমরা শাং-সি কে দেখতে পাই, যে যথেষ্ট বড় হয়ে গিয়েছে এবং বর্তমানে সে আমেরিকাতে বসবাস করছে। তবে সে একটা হোটেলের ভ্যালেট হিসেবে কাজ করছে আর কি। মানে হোটেলে মনে করো আমি যদি BMW নিয়ে যাই, ওর কাজ হচ্ছে সেই গাড়িগুলো পার্ক করে রাখা। আর ওর একটা বান্ধবী রয়েছে যার নাম হচ্ছে ক্যাটি। আর বলতে গেলে ওরা দুজন সবচেয়ে বেস্ট ফ্রেন্ড এবং দুইটাই মেন্টাল, এবং একসাথে তারা সবসময় কাজও করে, মজাও করে। তবে ক্যাটির ব্যাপারটা আমি পুরোপুরি বুঝতে পারিনি। ক্যাটিকে আমার একবার মনে হয় যে সে হয়তো শাং-সির নায়িকা, আবার মনে হয় জাস্ট ফ্রেন্ড। তো যাই হোক, পরের দিন আমরা দেখি শাং-সি, যে বর্তমানে আমেরিকাতে নিজের নাম পরিবর্তন করে শন রেখেছে, সে তার বান্ধবী ক্যাটিকে ঘর থেকে পিক আপ করতে এসেছে একসাথে কাজে যাবে বলে। এবং এখানে আমরা দেখতে পাই ক্যাটির ফ্যামিলির যে বয়স্করা ছিল তারা শান-সি বা শন এবং ক্যাটিকে জিজ্ঞাসা করে থাকে, তোমরা বিয়েটিও কবে করবে, তোমাদের ভবিষ্যৎ প্ল্যান কি? তো এখান থেকে ওরা কোনো রকমে পালিয়ে চলে আসে আর কি। আর এরপর নিজেদের কাজে ফিরতে লাগে বাসে করে। বাট সেখানে কিছু ভিলেনরা আমাদের শান-সির কাছে আসে এবং তার গলার হার নেওয়ার চেষ্টা করে। বাট এই গলার হারটা খুবই মূল্যবান, বা লকেটটা খুবই মূল্যবান, কারণ এটা ওর মা ওকে দিয়েছিল। তো আমাদের শান-সি বলে এটা দেবে না, আর এর মধ্যে লেগে যায় হচ্ছে মারামারি। এবং শান-সিকে আমরা দেখতে পাই সে খুবই ওয়েল ট্রেইনড একটা ফাইটার, আর তার এরকম ফাইট করতে দেখে তার বান্ধবী ক্যাটি তো একেবারে অবাক হয়ে যায়। আর ওখানে আমরা দেখতে পাই আরেকটা ছেলে এই মারপিটের বিষয়টাকে পুরো ফেসবুকে লাইভ স্ট্রিম করছে এবং ইন্টারনেটে প্রচুর শেয়ার হচ্ছিল। তো যাই হোক, নর্মাল ভিলেনরা মার খাওয়ার পরে তারপর আমাদের শাং-সি মুখোমুখি হয় এই ভিলেনদের যে লিডার তার সাথে, যার নাম হচ্ছে র্যাডার ফিস্ট বা এই ধরনের কোনো একটা কিছু। তো যাই হোক, এখানে মারামারি করতে করতে বেকায়দা অবস্থা হয়ে যায় বাসের। তবে তারপরেও শাং-সি কোনো রকমে বাস এবং যাত্রীদের বাঁচাতে সমর্থ হয়, কিন্তু ওই সুযোগে ওই ভিলেন করিকর গলা থেকে ওই লকেটটা নিয়ে চলেই যায়। তো যাই হোক, এরপর শাং-সি বাড়ি ফিরে আসে, সে খুব চিন্তিত ছিল। তো ক্যাটি যখন জিজ্ঞেস করে এত চিন্তিত কেন, তখন শাং-সি বলে যে আমার বোন আমাকে পোস্ট কার্ড পাঠিয়েছে, আমাকে খুব শীঘ্র আমার বোনের সাথে দেখা করতে যেতে হবে। তো ক্যাটি তো এটা শুনে অবাক হয়ে যায় যে আমরা এত পুরনো বন্ধু, অথচ তোর বোন রয়েছে এটা আমি জানি না। আর এরপর শাং-সি কারিকে একটা পোস্ট কার্ড দেখায় যে আমার বোন আমাকে ইমিডিয়েটলি যেতে বলেছে এবং সে বর্তমানে ম্যাকাওতে বসবাস করে। তো ম্যাকাও দেশের নাম যারা শোনে তাদেরকে আমি বলি, ম্যাকাও হচ্ছে চীনের সাথে একটা রাষ্ট্র। মনে করো ওটা সিঙ্গাপুরের মতো একেবারে ছোট একটা দেশ, কিন্তু খুবই উন্নত। এবং ম্যাকাওর যদি মাথাপিছু আয়ের হিসাব ধরি তাহলে বলতে হবে ম্যাকাওর একজন সাধারণ নাগরিক গড়ে বছরে 50 লাখ টাকা কামায় আর কি। তো যাই হোক, এখানে আমাদের নায়ক জানে যে ওই সব ভিলেনদেরকে তার বাবাই পাঠিয়েছিল, যে 10 রিংসের লিডার, এবং কেন পাঠিয়েছে এটাও সে জানে। আর এই বিষয় নিয়ে শাং-সি কারিকি কেটির সাথে কথা বলে যে আমার বাবা আগে ভালো ছিল, কিন্তু আমার মায়ের মৃত্যুর পরে আমার বাবা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারপর থেকে সে আমাকে ছোটবেলা থেকে ভালো যোদ্ধা বানানোর চেষ্টা করেছে, কিন্তু আমার যে বোন ছিল যার নাম হচ্ছে জাইলিং, তাকে আমার পিতা এই ট্রেনিং গুলো দিত না। আর এরপর একদিন আমার পিতা আমাকে আমেরিকাতে একটা মিশনে পাঠিয়েছিল, কিন্তু ওই মিশনে গিয়ে আমি আর আমেরিকা থেকে কখনো ফেরত আসিনি। আর আজকে আমি অনেক বছর পরে ম্যাকাওতে যাচ্ছি। তো যাই হোক, কেটে এখানে শন সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং বলে, শন আমরা এতদিনের বন্ধু, অথচ তোমার সম্পর্কে আমি কিছুই জানতাম না। বাট তখন আমাদের শাং-সি বলে আমার আসল নাম হচ্ছে শাং-সি। তো এই কথা শুনে আরো অবাক হয়ে যায়, তার মানে আমি তোমার আসল নামই জানতাম না। তো যাই হোক, ফাইনাল ওরা ম্যাকাওতে গিয়ে পৌঁছায় এবং এটা বেশ চমৎকার একটা শহর। আর সেখানে একটা বড় বিল্ডিং এ গিয়ে ওরা উপস্থিত হয়। আর এই ঠিকানা থেকে মূলত ওর বোন ওই পোস্ট কার্ড গুলো ওকে পাঠাতো। তো ওখানে প্রবেশ করার পরে ও দেখতে পায় যেটা মূলত একটা আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব। আর এই জায়গাতে আসার পরে ওদের একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়, আর তার সাথে সাক্ষাৎ করে আমাদের শাং-সি বুঝতে পারে যে সে অনেক ফেমাস হয়ে গিয়েছে। আসলে কয়েকদিন আগে ও যে মারামারিটা করলো বাসের মধ্যে, সেটা তো লাইভ স্ট্রিম হয়েছে ফেসবুকে, তো পুরো দুনিয়াতে বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছে। আর এখানে যে ফাইট ক্লাবটা রয়েছে, এই ফাইট ক্লাবের কাজ হচ্ছে এখানে অনেক মানুষ ফাইট করে এবং এই ফাইট গুলোকে ডাইরেক্ট ডার্ক ওয়েবে লাইভ স্ট্রিম করা হয় এবং গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন মানুষ এই ফাইট গুলোকে দেখে এবং মিলিয়ন টাকা বাজি খাটায় আর কি। আর এরপর আমরা একটা মানুষকে দেখতে পাই যে এক্সট্রিমিউনাস নাকি কি লাগিয়ে ফাইট করছে, মানে আমি কি বলবো, আয়রন ম্যান 3 কাহিনী তো দেখেছিলে যে কি যেন একটা জিনিস খেয়ার শুইলে মনে করো আগুনের মতো শক্তি চলে আসে, ওগুলো খেয়ে মারামারি করছে। আর এরপর আমরা এমসিউর অন্যতম দুটো বড় চরিত্রকে দেখতে পাই, যার একজন হচ্ছে ওয়াং, যাকে আমরা ডক্টর স্ট্রেঞ্জে লাইব্রেরিয়ান হিসেবে দেখেছিলাম, আর আরেকজন হচ্ছে অ্যাবোমিনেশন, যেটা আর কি প্রথম হাল্কের ভিলেন। তারা একসাথে দুজন মারামারি করছে, কিন্তু একটু পরে আমরা দেখতে পাই যে ওয়াং এবং অ্যাবোমিনেশন দুজনই বন্ধু এবং তারা জাস্ট কয়টা বাড়তি টাকা কামাই করার জন্য এখানে এসে মারপিট করে আর কি। যেমন নায়ক নায়িকারা মাঝে মাঝে ওই যাত্রা পালাতে যায় আর কি। তো যাই হোক, তবে আমাদের শাং-সি কিন্তু এখানে এসেছে তার বোনের সাথে সাক্ষাৎ করতে, কোনো মারামারি করতে নয়। কিন্তু তখন তাকে একটা শর্ত দেওয়া হয়, সে যদি তার বোনের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে আগে তাকে একটা ফাইট জিততে হবে বা ফাইট করতে হবে। তো যেহেতু আর কোনো রাস্তা নেই, এই জন্য আমাদের শাং-সি ফাইটে নেমে পড়ে। কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে যখন নাম ঘোষণা করা হয় তখন ও তো অবাক হয়ে যায়। নাম ঘোষণা করা হচ্ছে জাইলিং, যেটা ওর নিজেরই বোন। তো শাং-সি তো তার বোনকে দেখে লড়তেই চায় না, তবে তার বোন মনে করে যে শাং-সিকে সে ভালো মতো পিটায়, সেই পিটায় বহুত বছরের রাগ জমেছিল, তো মনে করো যে একবারে পিটিয়ে ল্যাটা করে দেয়। আসলে কারণটা হচ্ছে আমি তোমাদের বলি, ছোটবেলাতে ওর বোনের একমাত্র বন্ধু বা সঙ্গী ছিল হচ্ছে শাং-সি, বা একমাত্র ওর সাথেও কথা বলতো। কিন্তু শাং-সি যখন মিশনে আমেরিকা যায় তারপর থেকে আর কখনোই আসেনি। তবে যাওয়ার আগে সে কথা দিয়েছিল যে 3 দিনের মধ্যে সে ফিরে আসবে, কিন্তু এরপর গিয়ে আর কখনোই আসেনি। ওই রাগটাই তার বোনের মধ্যে রয়ে গিয়েছে। তো যাই হোক, মারপিটের শেষে শাং-সি তার বোনকে জানায় যে আমাদের পিতা মনে হয় আমাদের
আমাদের খুঁজছে, খুব শীঘ্রই আমাদের এখান থেকে পালাতে হবে বা লুকাতে হবে। আর তারপর শাংচি সেই পোস্ট কার্ডটাও দেখায় এবং বলে তুই তো আমাকে এটা পাঠাতে, তাই না? কিন্তু ওর বোন জানায় আমি তো তোমাকে কখনো এরকম পোস্ট কার্ড পাঠাইনি, তাহলে এটা কে পাঠিয়েছে? আর তখনই দেখা যায় এটা আসলে একটা প্ল্যান ছিল যাতে দুই বোন এক জায়গা হয় এবং দুই ভাই বোনকে এক জায়গায় করে ওদেরকে ধরা যায়। আর আমরা দেখি এখানে 10 রিংস এর পুরো সংগঠনের সবাই এখানে হামলা করে দিয়েছে। তো এখানে বেশ ফাইটিং দৃশ্য হয়। তো এই ফাইটিং এর এক পর্যায়ে জিয়ালিং আমাদের নায়কের বোন সেখান থেকে পালিয়ে যেতে পারলেও আমাদের নায়ক সেখানে ফেসে যায়। আবার ওদিকে আমাদের নায়িকা ক্যাটেও কোনো রকমে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা টাইমে কেটেও মনে করে উপর থেকে নিচে পড়তে লাগে বিল্ডিং এর নিচে, কিন্তু হঠাৎ করে সেখানে আমাদের নায়কের বোনের ওকে বাঁচিয়ে নেয়। আর ওদিকে আমরা দেখতে পাই শ্যাংচি একটা মাস্ক পরা মানুষের সাথে লড়াই করছিল। তো যাই হোক এটা কিন্তু এই সিনেমার ওয়ান অফ দা আইকনিক ফাইটিং সিনস ছিল, এখানে এক্সপ্লেন করার কিছু নেই। তবে আমাদের শ্যাংচি এখানে জিতে গিয়ে ওকে প্রায় যখন মেরেই ফেলবে তখনই শ্যাংচির পিতা চলে আসে এবং ওর পিতা বলে আমি আমার ছেলেকে নিয়ে খুবই গর্বিত যে আমার লোকেরা এত চেষ্টা করে আমার ছেলেকে হত্যা করতে পারেনি, বাট এখন সময় হয়েছে শ্যাংচিকে তার নিজের বাড়িতে ফেরত যাওয়ার। তো যাই হোক এখানে বোনও ধরা পড়ে, ভাইও ধরা পড়ে এবং অবশ্যই তার সাথে ক্যাটিকেও তারা নিয়ে যায় এবং এমন একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায় যেটা পাহাড়ের পাদদেশে একটা বাড়িঘর আর কি। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ওয়েনহু তার ছেলে মেয়ে নিয়ে একসাথে ডিনার করতে বসেছে। আর এখানে ওয়েনহু কিছু পুরনো কথা ওদের সাথে শেয়ার করে। ওয়েনহু ওদের মায়ের সাথে কিভাবে ভালোবাসায় পড়েছিল আর তারপর ওয়েনহু কিভাবে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল আর এই ভালোবাসার মূল্য দিতে ওর মাকে কি স্যাক্রিফাইসটা করতে হয়েছিল, মানে ওই গ্রাম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই মানুষটির সাথে সংসার করার জন্য। আর তারপর ওয়েনহু সিদ্ধান্ত নিয়েছিল যে তার এই রিংগুলো সে আর কখনোই ব্যবহার করবে না এবং সে প্রতিজ্ঞা করেছিল সে একজন সাধারণ মানুষের মতো এখন থেকে জীবনযাপন করবে। তো তাদের সুখের একটা সংসার ছিল। তবে এখানে উল্লেখ্য আমরা সবাই জানি যে তার তো স্ত্রী মারা গিয়েছে, কিন্তু ওয়েনহু মনে করে তার স্ত্রী এখনো জ্যান্ত রয়েছে। অ্যাকচুয়ালি ওদের মা যে গ্রামে থাকতো টুলু নামের যে গ্রামেটা থাকতো সেই গ্রামে থেকে নাকি এখনো ওদের মা ওয়েনহুকে ওদের বাবাকে সাহায্যের জন্য ডাকে আর এই শব্দটাই ওদের বাবা শুনতে পায়। তো সেজন্যই সে ওই টুলো গ্রামে ঢুকতে চায়। তো শ্যাংশি তখন বলে মা তো অনেক আগে মারা গিয়েছে, সে কিভাবে তোমাকে এখন ডাকবে? হতে পারে তুমি মাকে অনেক বেশি ভালোবাসতে এই জন্য সেই আওয়াজটিকে কল্পনা করছিলে। কিন্তু ওর বাবা বলে না, একদমই না। আর তারপর ওয়েনহু করে কি সেই ড্রাগনের চোখে ওই দুটো লকেট, যে দুটো লকেট একটা সেন্সি আর একটা তার বোনের গলায় ছিল, ওই দুটো লাগিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে ওই দুটো লকেট যখন অ্যাক্টিভ হয় তখন টোলোগ্রামে যাওয়ার রাস্তাটা এখানে ভিজিবল হতে থাকে এবং এখানে পুরো প্রসেসটা দেখানো হয় যে কিভাবে গ্রামে ঢুকতে হবে। যেমন দেখানো হয় প্রথম প্রসেসটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে রাস্তায় যেতে হবে এবং বছরের একটা নির্দিষ্ট দিনে ওই গ্রামে ঢোকার জন্য একটা পোর্টাল খোলে, কারণ ওই গ্রামটা আসলে আমাদের এই পৃথিবীতে না, ওটা আলাদা একটা রিয়ালমে বা আলাদা একটা জগতে অবস্থিত বা আলাদা একটা ডাইমেনশনে। তো সঠিক সময় অবস্থিত হতে পারলে তার ওই গ্রামে ঢুকতে পারবে এবং ওয়েনহু মনে করে যে তার স্ত্রী এখনো ওই জায়গায় জীবিত রয়েছে, যাকে হয়তো ওই গ্রামের লোকের আটকে রেখেছে কারণ সে গ্রামের বাইরে একজনকে বিয়ে করেছিল এই কারণে এবং তার স্ত্রী সাহায্যের জন্য তার কাছে আর্তনাদ করছে আর তাকে বাঁচানোর জন্যই সে ওই গ্রামে যাবে এবং তার স্ত্রীকে বাঁচাবে। কিন্তু তখন শ্যাংশি আমাদের নায়ক তখন বলে যদি গ্রামের লোকেরা মাকে না ছেড়ে তখন কি করবে? তখন ওয়েনহু বলে তাহলে আমি পুরো গ্রামের সবাইকে মেরে ফেলবো, পুরো গ্রাম ধ্বংস করে দেবো। বাট শ্যাংশি এবং ওর বোন জাইলিং বলে এইরকম উগ্রতা আমি একদমই পছন্দ করি না, আমাদের মা আমাদের এরকম কিছু শিখায়নি আর এই কাজে আমরা তোমাকে সাথ দিতে পারবো না। তো এই কথা শুনে ওয়েনহু রেগে যায় এবং ওদেরকে একটা ঘরে বন্দী করে রাখে। আর সেই ঘরে আমরা আরেকজন মানুষকে দেখতে পাই যাকে আমরা আয়রন ম্যান 3 সিনেমাতে এজ এ ভুয়া ভিলেন হিসেবে দেখেছিলাম, ট্রেভর হিসেবে দেখেছিলাম। মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে আয়রন ম্যান 3 সিনেমাতে একজন ভুয়া টেরোরিস্ট সাজে, কিন্তু পরে দেখা যায় আসলে একটা অভিনেতা। আর এখানে মূলত ওদের যে 10 রিংসের এই সন্ত্রাসী সংগঠনটা রয়েছে এটার নেতা মূলত এই ট্রেভরকে দেখানো হয়, বাট অ্যাকচুয়াল নেতা তো আমরা জানি যে নায়কের পিতা আর কি। তো যাই হোক ট্রেভরকে এখানে আটকে রাখা হয় এবং কোনো মেসেজের প্রয়োজন পড়লে তখন ওকে ক্যামেরার সামনে আনা হয় আর কি। বেচারা মুরগি সবসময় খাঁচাই থাকে। তো যাই হোক তখন আমরা ট্রেভরের কাছে একটা ছোট্ট পশুকে দেখতে পাই যেটা একটা অদ্ভুত প্রাণী, যেটার নাম বলা হয় হান্ডান। আর এটা কোনো নাক মুখ চোখ নেই, খুব বিশ্রী একটা প্রাণী বানিয়েছে এটা আর কি। তো এই প্রাণীটার নাম দিয়েছে ট্রেভর মরিস। তো কিন্তু শ্যাংশি যখন এই প্রাণীটাকে কাছ থেকে দেখে তখন তো ভয় পেয়ে যায় আর ট্রেভর তখন জানায় না এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কারো কোনো আক্রমণ করে না। আর তোমাদের পিতা টোলো নামে ওই গ্রামটি খুঁজতে গিয়ে সে জাদুর জঙ্গল থেকে এই প্রাণীটাকে পেয়েছে। আর তাছাড়া এই প্রাণীর একটা বিশেষ গুণ রয়েছে, ও যে কোনো জায়গা থেকে যে কোনো যাওয়ার রাস্তা বের করে দিতে পারে। তো যেই কথা সেই কাজ, ওই প্রাণীর সাহায্য ওরা করে কি ওখান থেকে একটা গোপন রাস্তা দিয়ে বের হয়ে গ্যারেজে আসে। আর গ্যারেজে সে ওদের একটা গাড়ি পছন্দ হয় যেটা আর কি রেডোর ফিস্ট নাকি কি ওই যে বাস আক্রমণ করেছিল ওর গাড়ি, তো ওর গাড়িটা চুরি করে সেখান থেকে পালিয়ে আসে। তো যাই হোক ওরা যখন পালিয়ে আসতে লাগে তখন কিন্তু বেশ কার চেজিং এবং ফাইটিং সিন হয়। আর ওদের পুরো পালিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু ওদের পিতা ওয়েনহু দেখছিল, তবে তারপরেও সে ওদেরকে আটকায় না। সে মনে করে ওদের মা যখন ফিরে আসবে আমার সন্তানরা আবার আমার কাছে ফিরে আসবে, আমার জাস্ট ওর মাকে উদ্ধার করে আনতে হবে। তো যাই হোক ওদিকে আমরা দেখি শ্যাংশি এবং বাকি মানুষের সেই গাড়িতে করে জঙ্গলের সামনে উপস্থিত হয় সেই মায়াবী জঙ্গল। আর ওই ছোট্ট প্রাণীটি যেটা নাম হচ্ছে মরিস, ও লাগাতার সাহায্য করছিল যে এই জঙ্গলের যে ফাঁদটা রয়েছে বা পাজলটা রয়েছে সেটা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। এবং ফাইনালি ওরা জঙ্গলের ফাঁদটা পেরিয়ে একটা গুহাতে প্রবেশ করে আর সেখানে আমরা দেখতে পাই ছোট্ট একটা পোর্টাল ওপেন হয়েছে। আর অলরেডি কিন্তু আমরা জানি ওই পোর্টালটা বছরের নির্দিষ্ট একটা সময় চালু হয় এবং অলরেডি আমরা একবার জেনেছি যে ওই গ্রামটা কিন্তু ডাইরেক্ট আমাদের পৃথিবীতে না আলাদা একটা ডাইমেনশনে অবস্থিত। তো ওই গ্রামে
ওখানে যেতে চাইলে আমরা পৃথিবীর কোনো রাস্তাতে যেতে পারবো না, অবশ্যই ওই পোর্টাল দিয়ে যেতে হবে। তো যাই হোক, এরপর যখন ওরা ওই পোর্টালের মাধ্যমে ঢুকে আমরা দেখতে পাই খুবই চমৎকার একটা জায়গা এবং চারপাশে মনে করো আজগুবি আজগুবি খুবই কিউট প্রাণী রয়েছে। কিন্তু ওরা আরেকটু এগুলো গ্রামের লোকেরা মনে করে যে ওদেরকে আটকে দেয় এবং বলে তোমরা কিভাবে এসেছো, এখান থেকে চলে যাও, দ্রুত চলে যাও বাঁচতে চাইলে। কিন্তু এখানে আমাদের নায়ক এবং নায়কের বোন গ্রামের লোকদের সাবধান করে যে খুব শীঘ্রই তাদের পিতা ওয়েনহো এখানে হামলা করতে আসছে। তো ও যখন এই কথা বলে তখন ইংল্যান্ড নামের একজন মহিলা আমাদের নায়ক এবং নায়কের বোনকে চিনতে পারে। অ্যাকচুয়ালি সে হচ্ছে আমাদের নায়কের খালা আর কি, মানে নায়কের মায়ের ছোট বোন। তো সে তার ভাগনা ভাগ্নিকে স্বাগতম জানায় আর এটা দেখে গ্রামের লোকেরা শান্ত হয়ে যায়। আর তারপর শ্যাংচি তার খালাকে জানায় যে তার পিতা মনে করে যে এই গ্রামে এখনো তার মাকে আটকে রাখা হয়েছে এবং সে সাহায্যের জন্য আর্তনাদ করছে আর সেই আর্তনাদটা আমার বাবার কান পর্যন্ত যায়। তো এই কথা শুনে আন্টি বলে তোমার বাবা যদি এরকমটা শুনে থাকে তাহলে সে মিথ্যা বলছে না, সে সত্যই বলছে। আসলে ওই যে সামনে যে একটা পাহাড় দেখতে পাচ্ছ সেখানে বিশাল বড় একটা ড্রাগনকে আটকে রাখা হয়েছে। আর তারপর ওর খালা জানায় যে কিভাবে এই ডাইমেনশন বা এই গ্রামটা তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে টোলো নামক যোদ্ধারা ছিল, তাদের দায়িত্ব ছিল অন্যান্য রিয়েল বা অন্যান্য ডাইমেনশন থেকে যে কোনো আঘাত থেকে পৃথিবীর মানুষকে বাঁচাতে। কিন্তু এখানে একদিন হঠাৎ করে বিশাল বড় একটা ড্রাগন চলে আসে যেটার জন্ম হয়েছিল ডার্কনেস থেকে এবং সে সবার আত্মা গিলে নিত বা সোল হান্টার ছিল। আর ওই মুহূর্তে গ্রামবাসীর কোনোভাবেই পেরে উঠছিল না, আর এর জন্য এই গ্রামবাসীদের বাঁচাতে একটা ড্রাগন এখানে চলে আসে। আর এই ড্রাগনকে বলা হয় দ্য গ্রেট প্রোটেক্টর এবং ওই ড্রাগন সবাইকে বাঁচিয়ে নেয় এবং ওই গ্রেট প্রোটেক্টর এমন একটা ম্যাজিক করে যার সাহায্যে এই গ্রামের সবার কাছে একটা জাদুর ক্ষমতা চলে আসে। আর তারপর ওই সোল হান্টার জন্তুটিকে পাহাড়ের মধ্যে আটকে দেওয়া হয় আর ওই পাহাড়টাকে বলা হয় হচ্ছে ডার্ক গেট। আর ডার্ক গেটের ওপারে ওই জন্তুটা রয়েছে। তো তোমার পিতা তোমার মায়ের আওয়াজ শুনছে না, তোমার পিতা শুনতে পাচ্ছে ওই সোল হান্টার জন্তুটার আওয়াজ। আর ওই সোল হান্টার জন্তুটা যেটা করে বহু মানুষকে তাদের প্রিয়জন সেজে আর্তনাদ করে সাহায্যের জন্য ডাকে যাতে মানুষগুলো এখানে চলে আসে এবং পাহাড়টা ভেঙে ওকে উদ্ধার করে। আর তোমার বাবার কাছে যেহেতু 10 রিংস রয়েছে, সে অনেক শক্তিশালী, এজন্য ওই জন্তুটা তোমার বাবাকেও টার্গেট করেছে এবং তোমার মায়ের গলার স্বর নকল করে তোমার বাবার কাছে আর্তনাদ করছে যাতে তোমার বাবা এখানে এসে ওই ডার্ক গেটটা ভেঙে ওই জন্তুটাকে বের করতে সাহায্য করে। তবে শ্যাংসি বুঝতে পারে যে ওর বাবা তো জীবনেও এটা মানবে না, ওর বাবা তো শেষ দেখে ছাড়বে। তো এজন্য ওরা সবাই করে কি লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। আর সেই হিসেবে দেখি আমাদের সবার বান্ধবী কেটিও তীর চালানো শিখছে আর অন্যদিকে শ্যাংসি তার খালার কাছ থেকে ওই গ্রামের যে ট্রেডিশনাল মার্শাল আর্ট টেকনিক গুলো রয়েছে সেগুলো শিখছে। আর এরপর আমরা দেখতে পাই শ্যাংসি কেটিকে জানায় যে তার পিতা আগে ভালো ছিল, অনেক ভালো সাংসারিক মানুষ ছিল, কিন্তু একদিন তার পিতার কিছু পুরনো শত্রুরা যাদেরকে বলা হয় আয়রন গ্যাং, তারা তাদের পিতার অনুপস্থিতিতে তাদের বাড়িতে এসে তার মাকে হত্যা করেছিল। আর এরপর যখন আমার পিতা বাড়ি ফিরে আসে সে আমার মায়ের লাশ দেখে প্রচন্ড কষ্ট পায় এবং মনে করতে থাকে আমি যদি ভালো না হতাম, আমি যদি রিংস গুলো খুলে না রাখতাম তাহলে আয়রন গ্যাং এর লোকেরা সাহস করতো না আমার পরিবারের উপর হামলা করার। তো এরপর সে হিংস্র হয়ে যায় এবং আবারও সেই আয়রন রিংস গুলো পরে এবং আমাকে নিয়ে একটা স্থানে যায় যেখানে আয়রন গ্যাং এর লোকেরা রয়েছে এবং এক এক করে তাদেরকে নির্দয়ভাবে মারতে থাকে। আর তারপর আমাকে নানানভাবে ট্রেনিং করতে শুরু করে, শক্তিশালী বানাতে শুরু করে। আর যখন আমার বয়স 14 বছর হয় তখন আমাকে আমেরিকা পাঠিয়ে দেয় আমার বাবা, কারণ ওই আয়রন গ্যাং এর মেইন লিডার যে আমার মায়ের হত্যার আদেশকারী সে বর্তমানে আমেরিকাতে রয়েছে এবং তাকে আমার শেষ করে দিতে হবে। আর তারপর আমি যখন আমেরিকা যাই আমি আর কখনোই ফেরত আসিনি, কারণ বাবার এই বিষয়গুলো আমার পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, এর পরের দিনই আমরা দেখি 10 রিংসরাই কিন্তু তাদের সম্পূর্ণ টিম নিয়ে সেই গ্রামে চলে এসেছে। আর ওয়েনহু সেখানে বেরিয়ে আসে এবং সিম্পলি তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার কথা বলে। বাট তখন ওয়েনহুর শালি, আই মিন আমাদের সবার খালা, সে সবাইকে বোঝায় তোমার স্ত্রী বেঁচে নেই, বাট আরো কিছু বলতে চাই। বাট তখনই ওয়েনহু কারিক ওদের উপর আক্রমণ শুরু করে দেয়, মানে কথা শোনার টাইম নেই। তো যাই হোক, এখানে দুই পক্ষের মধ্যে ফাইট শুরু হয়, জোর কদমে লড়াই চলছে। আর অন্যদিকে বাপ বেটা মুখোমুখি হয়, তাদের দুজনের মধ্যে বেশ সুন্দর ফাইট হয়। বাট এখানে বুঝতে হবে বাপের সাথে ছেলে তো পারবে না, কারণ বাপের কাছে 10 রিংস রয়েছে যেগুলোর যথেষ্ট ক্ষমতা। বাট এখান থেকে আমরা যদি ছ্যাংশি বা আমাদের নায়ককে যদি কবির মিলিটারির 1 ডোজ জিনসিং খাইয়ে দিতে পারতাম তাহলে কিন্তু ওর বাবা 10 রিংস নিয়েও আমাদের নায়কের সামনে টিকতে পারতো না। বাট দুর্ভাগ্যবশত ওদের ওখানে জিনসিংটা অ্যাভেলেবল নেই। তো যাই হোক, আমাদের নায়ককে কেলিয়ে ডাইরেক্ট পানিতেই ফেলে দেয় তার বাবা। আর তারপর সেই পাহাড়ে গিয়ে পৌঁছায় এবং যাই হচ্ছে সেই ডার্ক গেটের সামনে এবং মনে করে তার স্ত্রীকে এখানে আটকে রাখা হয়েছে। আর তারপর ওয়েনহু করে কি ঘুষি মেরে মেরে সেই গেটটিকে ভাঙার চেষ্টা করে। তবে এখানে আমি একটা জিনিস বুঝলাম না, তুই তোর বউরে এত ভালোবাসিস কিন্তু কুলার একবারে পানির নিচে ফেলাই দিয়ে এলি, মেয়েরও মারার জন্য রেখে এসেছিস লোকজন দিয়ে, মানে কেমন ভাব তুই। তো যাই হোক, ওয়েনহু যখন ওই গেটটি ভাঙছিল তখনই যখন একটু একটু ফাঁকা হয় ছোট ছোট অদ্ভুত জন্তু বের হতে শুরু করে যেগুলো দেখলে ছোট মনে হলেও খুবই ডেঞ্জারাস। এবং এই জন্তুগুলো হচ্ছে ডুয়েলারিং ডার্কনেস, আই মিন ওই সোল হান্টারের চেলাট পেলা আর কি। আর ওদিকে তো আমরা দেখি যে 2 দলের যুদ্ধ হচ্ছে 10 রিংস বনাম টোলোগ্রামের। এবং তারা যখন এই জন্তুগুলোকে দেখে তখনই আমাদের সবার খালা সবাইকে চিৎকার করে বলে তোরা সবাই আমার কথা শোন, কারণ আমি তোদের সবার খালা, তোরা যদি আমার কথা শুনিস তোদের সবার হবে ভালা। এগুলো খুব ডেঞ্জারাস জন্তু, এখন আমাদের একসাথে লড়ার পালা। তো যাই হোক, প্রথমে 10 রিংসের যে সদস্যরা ছিল তারা তো প্রথমে খালার কথা বিশ্বাস করে না। বাট চোখের সামনে যখন দেখে যে একটা একটা করে সোল নিয়ে যাচ্ছে এবং কোনো দলেই মানছে না, সবাইকেই মারছে, তখন ওরা বুঝতে পারে যে একসাথে লড়াই করতে হবে। আর তারপর তারা সবাই একসাথে হয়ে যায় এবং ওই জন্তুগুলোর সাথে লড়াই করতে থাকে। আর অন্যদিকে আমাদের নায়ক সে তো আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছিল। আর সে যখন মারা পড়ছিল
করছিল তখনই তার মায়ের পূর্ণ স্মৃতিগুলো তার সামনে আসতে থাকে, আর তখনই সে ফিল করে তার মায়ের বেশ কিছু শক্তি তার ভেতরে চলে এসেছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ওর মা কিন্তু 10 রিংস ছাড়াই অনেক বেশি শক্তিশালী ছিল। তো যাই হোক, এরপরে একটা চমৎকার ঘটনা ঘটে। আমরা দেখতে পাই ওর চোখের সামনে সেই ড্রাগনটি, আই মিন দ্যাট গ্রেট প্রোটেক্টর চলে আসে। কারণ বুঝতে হবে, কারণ ওই ডুয়েলিং ড্রাগনেসও, আই মিন ওই সোল হান্টার মুক্ত পেতে চলেছে, এই জন্য প্রোটেক্টর তো আসবেই। তো এই ড্রাগনটি করে কি, শ্যাংসিকে সেই পানি থেকে বের করে নিয়ে আসে আর তারপরে ছোট ছোট জন্তুগুলোর উপর আক্রমণ করে দেয়। আর এরপর শ্যাংসি আবারও তার বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে বাপ যা করছোস করছোস, গেটটা ভাঙিস না। কিন্তু কে শুনে কার কথা, বাপ বেটার আবারও ফাইট হয়। বাট এবার আমাদের শ্যাংসি অনেক চমৎকার ভাবে তার বাবার মোকাবেলা করে এবং আমরা দেখি ওই রিংস গুলো শ্যাংসির কোনো ক্ষতি করতে পারছে না। আর তখন ওর বাপ আবারও বলে, দেখ তুই বুঝতে পারছিস না, তোর মাকে এখান থেকে বাঁচাতেই হবে। কিন্তু ওর বাবা যখন বেশি আবেগ দেখাচ্ছিল তখনই দেখা যায় গেটটা ভেঙে সেই ভয়ঙ্কর প্রাণীটা বের হয়ে আসে, যেটা ওর মায়ের গলার আওয়াজ নকল করছিল। এরকম একটা ভয়ঙ্কর জন্তু দেখে আমাদের ওয়েনহু বা নায়কের বাবা ভাবে, তার মানে আমি এতদিন এইটা নিয়ে বিজনেসের স্বপ্ন দেখছিলাম। এবং সে নিজের ভুল বুঝতে পারে এবং এত কষ্ট পায় যে নিজেকে স্যাক্রিফাইসই করে দেয় জন্তুকে আটকানোর জন্য, এবং নিজের হাতে যে 10 রিংসটা ছিল সেটা শ্যাংসিকে দিয়ে দেয়। বাট বাবার স্যাক্রিফাইসে তেমন কোনো উপকার হয় না। আর এদিকে আমরা দেখি ওই বৃহৎ জন্তুটাকে আটকানোর জন্য দ্য গ্রেট প্রোটেক্টর, আই মিন ভালো ড্রাগনটিও সেখানে চলে আসে। তো এখানে সে ওই খারাপ ড্রাগনটিকে প্রায় মেরেই ফেলছিল। বাট তখনই ওর যে ছোট ছোট ক্রিয়েচার গুলো ছিল, ওই খারাপ ড্রাগনের যে সৈন্যগুলো ছিল, তারা করে কি এক একটা করে সোল এনে ওই ভিলেনটাকে খাওয়াতে থাকে। আর এর ফলে সে আরো বেশি শক্তিশালী হয়ে যায় এবং সে এত শক্তিশালী হয়ে যায় যে উল্টো ভালো ড্রাগনটিকে ধরে, আই মিন দ্য গ্রেট প্রোটেক্টরকে ধরে ওর আত্মায় নেওয়ার চিন্তা ভাবনা করে। এবং একবার যদি দ্য গ্রেটেস্ট প্রোটেক্টরের আত্মা নিতে পারে, বুঝতেই তো পারছো ওই ভিলেন ড্রাগন কত শক্তিশালী হয়ে যাবে, ওকে আটকানোই যাবে না। তো এই জন্য শ্যাংসি আর তার বোন জাইলিং হাজার চেষ্টা করছিল, বাট কিছুই করতে পারছিল না। এবং এমন একটা পর্যায়ে আসে যখন মনে হয় যে ভালো ড্রাগনটা এখন মারাই পড়বে এবং শেষ ভরসা শেষ হয়ে যাবে। বাট তখন একটা তীর এসে ওই খারাপ ড্রাগনের গলা ছেদ করে বেরিয়ে যায়। আর এই তীরটা মেরেছিল হচ্ছে ক্যাটি, আর আমি ওকে বলেছিলাম এই তীরটা মারার জন্য, এই জন্য মেরেছে। অনেকক্ষণ ধরে মানে এম করছিল কিন্তু মারার সাহস পাচ্ছিল না। তো যাই হোক, এরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় শ্যাংসির মাথায় কাজ করছিল না, নায়কের মাথায় কাজ করছিল না। তখন আমি বুদ্ধিতে ভাই যে তোর হাতে যে রিংগুলো রয়েছে এগুলো তো রিমোটলি বা দূর থেকে জাদু দিয়ে কন্ট্রোল করা যায়, তাহলে রিংগুলো ওই ড্রাগনটার ভিতরে ঢুকিয়ে দে, তারপর পেটের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবি, তাহলেই মারা যাবে। তো আমার কথা মতো শ্যাংসি তাই করে ওই ড্রাগনটির মুখ দিয়ে ওই রিংগুলো ঢুকিয়ে দেয়, বুক পেট পাছা সেট করে ওই রিংগুলো আবার বাইরে বের করে নিয়ে আসে। আর এর ফলে ওই ড্রাগনটা মারা যায়। আর এর পুরো ক্রেডিট কিন্তু আমার, কিন্তু এই সিনেমার কোথাও আমার এই ক্রেডিটটা দেওয়া হয় নাই এবং এর জন্য আমি কিছুই করবো না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই এখানে একটা হ্যাপি মুভমেন্টের অবস্থা হয়েছে, আর তারপরে আবার দুঃখী মুভমেন্টের অবস্থা হয়, কারণ যারা মারা গিয়েছে তা মৃত মানুষদের জন্য শেষকৃত্য অনুষ্ঠান পালন করছে। আর এরপর আমরা দেখি শ্যাংসি এবং ক্যাটি ফিরে গিয়েছে আমেরিকাতে এবং তারা তাদের ওখানের যে কলিগগুলো ছিল তাদেরকে গল্প শোনাতে থাকে যে এই করে আসলাম, এই চুল ফেলে আসলাম, যে গোটা বিশ্বকে বাঁচালাম, এরকম একটা বড় ড্রাগন ছিল, এরকম রিং জিনিসটা আমরা ড্রাগনের পেটের ভেতর দিয়ে পাছার ভেতর দিয়ে বের করে এনে মেরে ফেললাম। কিন্তু ওদের কথা কেউ বিশ্বাস করে না, মনে করে চাইনিজ কম দামি গাঁজা খেয়েছে আর কি, মানে এইসব জাদু টাদুর কথা কে বিশ্বাস করবে। কিন্তু তখনই পেছনে একটা পোর্টাল ওপেন হয় এবং সেখান থেকে ওং বেরিয়ে আসে আর সে শ্যাংসিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে এবং সে শ্যাংসিকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি ওই রিংগুলো এখনো আছে? শ্যাংসি জানায় হ্যাঁ আছে। তো ওং তখন শ্যাংসিকে সেই পোর্টালের মাধ্যমে তাদের সাথে সেই কামারটা যায়, আমি নেপালের যে তোমার জাদুর ইউনিভার্সিটি রয়েছে হ্যারি পটারের মতো, সেখানে যাওয়ার জন্য বলে। তো ওরা ওই পোর্টাল দিয়ে ঢুকে যায় আর এটা যখন ওর বন্ধুরা দেখে ওরা তো পুরো শকড হয়ে যায় যে তার মানে সত্যি এগুলো সত্যি কাহিনী। তো যাই হোক, মেন সিনেমা এখানে শেষ হয়। আর এরপর গল্পের মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে ওং সেই 10 রিংস গুলো নিয়ে রিসার্চ করার চেষ্টা করছিল, যেখানে আর্টিফিশিয়ালি ব্রুস ব্যানার এবং ক্যাপ্টেন মার্ভেল ছিল, মানে ওরা ভিডিও কলে ছিল আর কি। তো ব্রুজও বুঝতে পারছে না যে এই রিংস গুলো আসলে কি দিয়ে তৈরি, এটা ভাইব্রেনিয়াম না এবং কোনো এলিয়েন টেকনোলজিও না, এটার ভিতরে তোর পাওয়ারই কই থেকে আসলো বা এটা কিভাবে হয়েছে, সৃষ্টি হয়েছে। তবে এখানে ওদের ডেকানার আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এই রিংস গুলো যখন ইউজ হচ্ছিল তখন এই রিংস থেকে কারোর কাছে একটা সিগন্যাল গিয়েছে। তো এই সিগন্যালটা কার কাছে গিয়েছে এটাই আর কি ওংরা জানার চেষ্টা করছে। তো সিগন্যাল কার কাছে গিয়েছে এটা আমরা পরে জানতে পারবো আর কি, এমন একটা ভিলেন ভবিষ্যতে আসবে যাকে হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো যাই হোক, ওং তখন শ্যাংসিকে জানিয়ে দেয় যে এখন তুমি আর কোনো সাধারণ মানুষ না, তোমার উপর অনেক দায়িত্ব এসে গিয়েছে, তুমি এখন একটা সুপার হিরো। তো এর জন্য অবশ্যই আমাদের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবে এবং আমাদের যে সুপার হিরো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে থাকবে, যখন আমরা আসতে বলবো তখন আসবে। আর খবরদার এখন থেকে লাইভটা অন্যভাবে চালাবে, পোলাবাইনা সুইকার সবা পোলাবাইনা কাজ করলে আর হবে না। বাট পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্যাংসি আর কেটি ওংকে নিয়ে ওই নাইট ক্লাবে চলে এসেছে। মানে কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, মানে আমি গেলাম ওরে মদ খাওয়ান ছাড়াইতে, শালা আমারই মদ খোর বানাই দিল। তো যাই হোক, এরপর আমরা এন্ড ক্রেডিট সিনে দেখতে পাই নায়িকার বোনকে, খুব ভালো লাগছে আমার। নায়িকার বউ আমার ভাবি, নায়িকার খালা আমার খালা, বাট নায়িকার বোন আমার বোন না, নায়িকার বোন অবশ্যই। যাই হোক, ভালো লাগছে অনেক। তো নায়িকার বোনের তো একটা ফাইট ক্লাব ছিল, আমরা তো জানি, যেটার নাম হচ্ছে গোল্ডেন ড্র্যাগার্স। তো সে ওই ক্লাবটিকে তার বাপের যে 10 রিং ছিল সেই দুটো ক্লাবকে এক জায়গায় করে একটা গ্যাং তৈরি করে এবং তার এখন বিশাল একটা গ্যাং হয়ে যায় এবং এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর যে কথাটা বলবো, সিনেমাটা কিন্তু একেবারে যে খুব খারাপ লেগেছে তা না, মোটামুটি ভালোই কিন্তু ছিল, তাই না? যদি এই সিনেমা এর আগে আমি র্যান্ডম ভিডিও চ্যানেল একবার এক্সপ্লেন করেছিলাম যখন নতুন নতুন রিলিজ হয়েছিল। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।